নমস্কার, আমি কৌশিক দাস। পশ্চিমবঙ্গের সকল এনআইওএস ডিলেড ক্যান্ডিডেট যারা টেট কোয়ালিফাইড করেছেন, অনগোয়িং প্রসেসে আছেন বা আপকামিং রিক্রুটমেন্ট প্রত্যাশা করছেন, তাদের প্রতি আমার এই বার্তা। আপনারা জানেন, ডায়েরি নাম্বার 35,001 অফ 2024 কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলার উপরে সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে, সেখানে জাস্টিস বি আর গাভাই যে রায়টা দিয়েছেন সেটা হচ্ছে 3 মাসের মধ্যে অনগোয়িং প্রসেসে যারা এনআইএস ক্যান্ডিডেট ছিল তাদেরকে রিক্রুটমেন্ট করার জন্য আদেশ দেওয়া হয়েছিল। সেই রায়ের উপরে ভিত্তি করে হাইকোর্ট থেকেও অনেকজন অনগোয়িং প্রসেসের ক্যান্ডিডেট যারা আমাদের সাথে আগে যুক্ত ছিল না এবং যারা হয়তো হাল ছেড়ে দিয়েছিল বা ভাবতেই পারেনি যে এনআইএস আবার ফিরে আসবে, তারাও পরবর্তীকালে আমরা সুপ্রিম কোর্টে জিতে আসার পরে সেই রায়ের ওপরে ভর করে তারাও নিয়োগ প্রক্রিয়াতে আবার পুনরুজ্জীবিত হওয়ার রায় পেয়েছে এবং সেই সুবাদে প্রায় 3,500 ক্যান্ডিডেটের পর্ষদ আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বাধ্য হয়েছে। নিজের ইচ্ছা তো করেনি, এক প্রকার সুপ্রিম কোর্টের দাবরানি খেয়ে করতে বাধ্য হয়েছে। তারা কখনোই সদিচ্ছুক ছিল না এনআইওএসদের অ্যাকোমোডেট করার জন্য। এখন বিষয় হচ্ছে যে তারা যে কঠিন শর্তাবলী এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যে কঠিন শর্তাবলী তারা চাপিয়ে দিয়েছিল, সেখানে এমন পরিস্থিতি তারা তৈরি করেছে যে ক্যান্ডিডেটদের স্কুলের এনওসি থাকতে হবে, মানে পশ্চিমবঙ্গ সরকারের মান্যতা থাকতে হবে, পশ্চিমবঙ্গ সরকারের রিকগনিশন থাকতে হবে যে স্কুলের, এবং সেই স্কুলে তারা পশ্চিমবঙ্গ সরকারের যারা সরকারি চাকরিতে চাকরিরত তাদের সাথে তাদের বেতন সামঞ্জস্য থাকতে হবে, সামঞ্জস্যপূর্ণ বেতন হতে হবে, এবং তাদেরকে 2014 আগে 2017 সালের আগে টেট পাস হতে হবে। এরকম সমস্ত কঠিন শর্ত তারা চাপিয়ে দিয়েছিল, যার ফলে 2017 টেট পাস, 2022 টেট পাস সমস্ত ক্যান্ডিডেট তো এক ঝটকায় আবার ইনভ্যালিড হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়েছে। এবং যারা 2014 টেট পাস, তাদের মধ্যেও 90% ক্যান্ডিডেটের স্কুলের এনওসি নেই, তাদের বেতন পশ্চিমবঙ্গ সরকারের বেতনের সমতুল্য ছিল না। এরকম অনেক মানে সমস্যা থাকার ফলে 90% ক্যান্ডিডেট, 95% বা 98% ক্যান্ডিডেটের আবার মানে ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়েও বাতিল হয়ে যাওয়ার মতো, বাদ পড়ে যাওয়ার মতো সম্ভাবনা। তো এরকম পরিস্থিতিতে আমরা সুপ্রিম কোর্টে একটি এমএ ফাইল করেছিলাম। সেই এমএটিতে মহামান্য সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল যে নিয়োগ প্রক্রিয়াতে যে এত কঠিন শর্ত চাপানো হয়েছে সেগুলো সুপ্রিম কোর্টে বিচারাধীন, এবং এই রিক্রুটমেন্টের যা ফাইনাল আউটকাম হবে সেটা সুপ্রিম কোর্টের এর ফাইনাল ডিসপোজালের উপর ডিপেন্ড করবে। এখন তারপরে অনেক জল গড়িয়েছে, অনেকগুলো গ্রুপ সেই আমাদের এমএতে যাদের এনওসি ছিল এবং 2014 টেট পাস যারা ক্যান্ডিডেট ছিল, খুব হাতে গোনা কয়েকজন ক্যান্ডিডেট যাদের হয়তো ডকুমেন্টস কমপ্লিট আছে, যারা হয়তো পশ্চিমবঙ্গ সরকারের সমতুল্য বেতন পায়, তারা গিয়ে আমাদের এনআইএস ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও আমাদের মানে করা মামলার ফসলের সুবাদে তারা পুনরায় চান্স পাওয়ার পরে তারা গিয়ে আমাদের বিরোধিতা করেছে। 99% ক্যান্ডিডেটের বিরুদ্ধে গিয়ে তারা বলেছে যে পর্ষদ যেরকম ভেরিফিকেশন করছে আমরা সেরকম ভেরিফিকেশনে খুশি, এবং এরকমভাবে ভেরিফিকেশন করতে দেওয়া হোক এবং এই সাবজেক্ট আউটকামটা তুলে নেওয়া হোক, যেটা আমাদের জন্য আত্মঘাতী ছিল। তারপরে কিছু আরও গ্রুপ ছিল যারা আলাদা আলাদা করে এমএ ফাইল করেছিল। তার মধ্যে কোনো একজন জনৈক ক্যান্ডিডেট মনদীপ কালরাকে দিয়ে একটা এমএ ফাইল করিয়ে মনদীপ কালরা সেখানে তো কিছু করতেই পারেনি, বরং ভরাডুবি করে এসেছিল। ভরাডুবি বলতে সে প্রথমে গিয়ে বলে যে হুজুর আমাদের এরকম কঠিন শর্তাবলী, যদিও অলরেডি একটা এমএ ছিল, যাই হোক এদের আলাদা আলাদা গ্রুপবাজি করার ইচ্ছা থাকে, তো তারা গিয়ে আবার সেখানে নতুন গ্রুপ করে সেখানে মনদীপ কালরাকে দিয়ে বলালো যে আমাদের এগুলো জাস্টিস মানে গাভাই কেসের যে ফাইল, কেসের যে মেরিট, কেসের যে প্রেয়ার, সেগুলো দেখে একবারই রাগান্বিত হয়ে যান এবং কেসে 9খানা ডিফেক্ট থাকা সত্ত্বেও সেই কেসটাকে মেনশন করে মনদীপ কালরা কেসটাকে ওঠায়, যেটা দেখে স্বাভাবিকভাবে যে কোনো বিচারপতিরই রাগ হওয়া স্বাভাবিক। কোনো মানে ছাত্র যদি, আমরা যখন পড়াই স্কুলে, কোনো ছাত্র যদি মানে শিশুসুলভ ভুল ভ্রান্তি যদি একাধিকবার করে, এক ভুল যদি 9বার করে, আমরাও সেখানে রেগে যাব। স্বাভাবিকভাবে জাস্টিস গাভাইও রেগে গেছিলো এবং সেই কেসটাকে ডিসপোজ করে দেয়। যখনই সেই কেসটাকে ডিসপোজ করে দেয়, সেই মনদীপ কালরা তখন আমাদের যে এমএটা অলরেডি অ্যাকসেপ্টেড এমএ, সেই এমএটাও সে উল্লেখ করে। সে বলে যে হুজুর এরকম একটা এমএ
অলরেডি অ্যাকসেপ্টেড হয়েছে, যদিও তার এম এর সাথে আমাদের এম এর কোনো সাদৃশ্য নেই। আমরা আমাদের যে গ্রাউন্ডে ফাইল করেছি সেই গ্রাউন্ড সম্পর্কে তার অবগতিও নেই। আমরা পরে সেই ফাইলটি দেখেছি, মনদীপ কাল্লা একটা জঘন্য কেস ফাইল করেছিল, সেখানে সে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে দিয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে ক্লিয়ারিফাই করতে বলছে। আরে ভাই, জাজমেন্টটাকে ক্লিয়ারিফাই না করে বোর্ড যে নোটিশটা করেছে সেটাকে চ্যালেঞ্জ করার কথা, সেটাকে মডিফিকেশন করার ডিমান্ড করার কথা, অথচ সেখানে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে ক্লারিফাই করতে বলে দিয়েছে। তো জাস্টিস গাভাই রেগে গেছে যে এক জিনিসকে আমরা কতবার ক্লারিফাই করব, অলরেডি ক্লারিফাই 2বার করা হয়েছে, আবার রায় দেওয়া হয়েছে, আর কত করব। তো সেই জায়গায় মনদীপ কালরা তো ডুবিয়ে দিয়েছিল নৌকা। যাই হোক, পরবর্তীকালে আমরা নানা বুদ্ধি করে একটা কন্টেম্প পিটিশন আমরা ফাইল করি। সেই কন্টেম্প পিটিশনে আমরা কোর্টকে বোঝাতে সামর্থ্য হই যে হুজুর, যেগুলো আমাদের ওপরে ভার চাপিয়ে দেওয়া হয়েছে সেগুলো সব আর্টিকেল 14-এর ভায়োলেশন, মানে সাম্যের অধিকারের ভায়োলেশন। একজন ক্যান্ডিডেটকে একই নোটিশে একরকম ডকুমেন্ট দেখে নিয়োগ দেওয়া হয়েছে, আবার আরেকজন ক্যান্ডিডেট যারা যাচ্ছি আমাদের অন্য ডকুমেন্ট দেখতে চাওয়া হচ্ছে। তো এটা একটা আর্টিকেল 14-এর ভায়োলেশন। তো জাস্টিস গাভাই সেটা কোনোভাবে বুঝতে পারেন। আমরা সেই ক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট শ্রী গোপাল শঙ্কর নারায়ণকে দিয়ে আমরা আর্গুমেন্ট করিয়েছিলাম। উনি অত্যন্ত স্বনামধন্য অ্যাডভোকেট। যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হচ্ছে বর্তমানে ইলেকশন কমিশনের, সেই মামলাটা হয়ে বিরোধী পক্ষের হয়ে গোপাল শঙ্কর নারায়ণ সাই লড়ছেন। তাহলে ইনি কত বড় মাপের উকিল, এরকম সর্বভারতীয় কেসে উনি লড়ছেন লিড উকিল হিসাবে, আমরা বুঝতে পারি। তো সেই উকিলকে, সিনিয়র মোস্ট উকিলকে দিয়ে আমরা আর্গুমেন্ট করিয়েছি, এবং চিফ জাস্টিসের 3 জাজের বেঞ্চ, সেই জাজের বেঞ্চ থেকে আমরা রায় নিয়ে আসতে পেরেছি, যেখানে আমাদের নৌকা ডুবে গেছিলো মনদীপ কাল্লার মানে কি বলবো দয়া দাক্ষিণ্যে, সেখানে ডিসমিস করে দিয়েছিল পুরো ব্যাপারটাকে। সেখান থেকে আমরা আবার হাইকোর্টে এই কেসটাকে রিওপেন করার লিবার্টি পেয়েছি। শুধু লিবার্টি যেরকম সেরকম লিবার্টি নয়, স্পষ্ট নির্দেশ দেওয়া আছে, ডাইরেকশন দেওয়া আছে যে হাইকোর্টকে এটা বিচার করতে হবে যে আমরা যেটা ক্লেম করছি সেখানে আর্টিকেল 14-এর ভায়োলেশন সেটা হয়েছে কিনা। মানে পুরো জিনিসটাকে হাইকোর্টকে ডাইরেকশন দেওয়া হয়েছে যে আর্টিকেল 14-এর ভায়োলেশনের পরিপ্রেক্ষিতে এই জিনিসটাকে বিচার করতে হবে। এবং এটাও স্পষ্ট করে দিয়েছে যে কি, যে আমাদের যে মামলাগুলো ডিসমিস এতদিন হয়েছে, যে মনদীপ কালরা গিয়ে ডিসমিস করে নিয়ে এসেছে আমাদের যে কন্টেম্প পিটিশনটা, এটা যে ডিসমিস হয়েছে, তো সেই ডিসমিসগুলো কোনো কেসের মেরিটের ভিত্তিতে হয়নি, বা কেসের যে সারসংক্ষেপ, সারমর্ম, কেসের যে বিষয়বস্তু, সেটা কোনো বিচার বিবেচনায় না নিয়ে ডিসমিসগুলো হয়েছে। এবং হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে যখন এই মামলাগুলো আবার হাইকোর্টে আসবে তখন কেসের যে মেরিট সেটাকে হাইকোর্ট যেন বিচার করে এবং আর্টিকেল 14-এর ভায়োলেশন হচ্ছে কিনা সেটার পরিপ্রেক্ষিতে দেখে। তো যেহেতু আর্টিকেল 14-এর পরিপ্রেক্ষিতে বিচার করতে বলে দিয়েছে, অলরেডি একটা জাজমেন্ট আমাদের ফেভারে আছে এবং অলরেডি এখানে একটা পোর্শন নিয়োগ পেয়েছে, সেখানে আমার মনে হয় যে এই রায়টা পাওয়ার পরে আমাদের মানে কাজটা হাইকোর্টে যে পথটা হচ্ছে সেটা অনেকটাই সুগম হয়ে গেল, এবং হাইকোর্টে আমাদের সফলতার মানে আশাটা বেড়ে গেল। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, হাইকোর্টে যাওয়ার অনুমতি, এই লিবার্টিটা তাদেরই দেওয়া হয়েছে যারা এই কন্টেন্ট মামলায় পিটিশনার ছিল। পিটিশনাররা যদি ফাইল করে তাহলে এই লিবার্টিটা দেওয়া হয়েছে। এটাও একটা বোঝার মতন বিষয় যে এই সুপ্রিম কোর্টের যে এই রায়টা হয়েছে যে হাইকোর্টে আমরা কেস ফাইল করতে পারি, সেটাও শুধু এই যে কন্টেম্প পিটিশন ছিল তার পিটিশনাররাই ফাইল করতে পারে, এরকম সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, এটা আবার বুঝতে হবে। তো যদিও আমাদের পিটিশনার সংখ্যা প্রচুর, প্রায় 1200-র কাছাকাছি, তবুও আমরা এরকম কোনো ইসে না রেখে, বিভেদ এরকম না রেখে আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলার পক্ষপাতী। আমরা আবার সবাইকে নিয়ে হাইকোর্টে মামলা ফাইল করব। কিন্তু তার আগে আমরা হাইকোর্টে বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেট যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা একটা টিম গঠন করে সব জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আলোচনা করে তারপরে আমরা সিদ্ধান্ত নিতে চাইছি যে এখানে আমরা কন্টেম্পট মোশন আনতে পারবো নাকি আমাদের আবার ফ্রেশ রিট করতে হবে। আমাদের যেহেতু ডাবল বেঞ্চে অলরেডি একটা মামলা আছে, আমরা সেটাকে রিওপেন করব, নাকি আমরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে আমরা আবার লড়াইটা স্টার্ট করব। এগুলো অনেক বিষয়বস্তু আমাদের ভাবার আছে। তো হাইকোর্টের 2 জন অন্ততপক্ষে সিনিয়র অ্যাডভোকেটের সাথে আমরা যুক্তি পরামর্শ করে আমরা এই জিনিসটাতে এগোবো, এটা আমাদের পরিকল্পনা। এবং আমরা আশা করছি এবার যে আমাদের ফাইনাল মানে বিজয় হবে, যেটা হতে পারে আর কি, কারণ কোর্টের জিনিস কোনো কিছু বলা যায় না। তবে এই আর্টিকেল 14-এর যে ডাইরেকশনটা আমরা পেয়েছি সুপ্রিম কোর্ট থেকে 3 জাজের বেঞ্চ থেকে, এটার পরে আশাটা অনেকটাই বেড়ে গেছে। তো ফাইনাল যে রায়টা আমরা যেটাই পাবো, জিতি অথবা হারি, তো সেটা আমরা খুব স্পষ্টভাবে এবং সুপার সিনিয়র অ্যাডভোকেট দিয়ে হাইকোর্টে আমরা লড়তে চাইছি। আমরা সেখানে
কোনো মানে খামতি রাখতে চাইছি না। তো এরকম জায়গায় আমি সকল ক্যান্ডিডেটদের একটা আহ্বান করব যে কি এই সুপ্রিম কোর্টে চলার পথে প্রথমে তো কেউই যাচ্ছিল না, আমরাই সাহস করে দুনিয়ার লোকের গালি খেয়ে করে ভিক্ষাবৃত্তি করে আমরা কেস চালিয়ে সুপ্রিম কোর্টে জিতেছি। যেই আমরা সুপ্রিম কোর্টে জয়ের দিকে চলে গেলাম, তখন আলাদা আলাদা গ্রুপ ক্যান ফাইল করে আমরা সুপ্রিম কোর্টে মামলায় ঢুকলো এবং তারা লাভ পেলো, খুব ভালো কথা। তারপরে সেই রায়ের রেফারেন্স দিয়ে হাইকোর্টে অনেক ক্যান্ডিডেট রায় পেলো, ভালো কথা, সকলে চাকরি পাক, আমরা তাতে খুবই খুশি। কারণ আমাদের যে চেষ্টা ছিল সেটা এনআইএসকে লাভ দেওয়ার উদ্দেশ্যে ছিল, কোনো ব্যক্তিকে চাকরি দেওয়ার উদ্দেশ্যে ছিল না। এখন বিষয়টা হচ্ছে পরবর্তীকালে আমরা যে দেখতে পেলাম যে আমাদের কেস জেতার পরে সবাই যাতে লাভ পাওয়ার পরে তারা আলাদা আলাদা গ্রুপবাজি শুরু করলো। কিছু লোক বললো আমার এনওসি আছে, যা আমার 14 টেট আছে, যা পর্ষদ রায় মানে চাইছে সব ভ্যালিড, আমরা এগুলোই চাই। আবার কিছু লোক বললো আমার টেট নেই, আমি শুধু টেট নিয়ে লড়বো। আবার কিছু লোক বললো আমার এনওসি নেই, আমি শুধু এনওসি নিয়ে লড়বো। এরকম এখানে আমাদের ইন্টারনাল গ্রুপিং শুরু হয়ে গেল, ভাঙার খেলা শুরু হয়ে গেল, এবং যেখানে ভাঙার খেলা রয়েছে সেখানেই বুঝতে হবে পরাজয় অবশ্যম্ভাবী। কারণ একতাই শক্তি, একতাই বল, আর সংগঠনই শক্তি, এটা আমরা সবাই জানি। তো এরকম ক্ষেত্রে আমি সবাইকে একটা আহ্বান করব যে আমরা যেহেতু বুঝে শুনে এবং সিনিয়র অ্যাডভোকেট দিয়ে মামলা লড়বো, যেহেতু আমাদের কাছে সেই ক্ষমতা আছে, সেই রিসোর্স আছে, সেই মানে ক্যাপাসিটি রয়েছে, তো আপনারা এই মুহূর্তে পাকামি করে কেউ একটা আলাদা কেস ফাইল করবেন না। এইখানে হাইকোর্টে কেসের আঙ্গিক এবং সুপ্রিম কোর্টে যেভাবে কেস হয়েছে সেটা কেসের আঙ্গিক কিন্তু আলাদা। হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের থেকে রাজ্যের কন্ডিশন অনেক বেশি বুঝে, অনেক ভালো বুঝে। তো সেই ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলোতে এমফাসিস দিব, কোন বিষয়গুলোকে এমফাসিস দিব না, সেখানে অনেক পরামর্শ, যুক্তি পরামর্শের বিষয় আছে, এবং মানে সিনিয়র অ্যাডভোকেটদের সাথে পরামর্শ করেই সেই বিষয়গুলোকে এমফাসিস দিয়ে আমরা কেস কিন্তু ফাইল করব। তো আমি বলবো যে আমাদের এই কেসটা ফাইল করতে একটু সময় লাগবে, কারণ এখানে খুব বুঝে কাজটা করতে হবে। 7 থেকে 15 দিন আমরা এক্সপেক্ট করছি। এর মধ্যে আপনারা পাকামি করে, ছোট গ্রুপবাজি করে যদি উল্টোপাল্টা কেস ফাইল করে দেন, আমাদের নৌকা কিন্তু ডুবে গেছিলো, আমরা অনেক চেষ্টা করে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছি। ওই মনদীপ কালরাকে দিয়ে যে কেসটা করিয়েছিল সেখানে কিন্তু আমাদের ডিসমিস অ্যাজ উইথড্রন হয়ে গেছিলো। যদি আবার সেই জিনিস হয়, এরপরে কিন্তু বাঁচাতে পারবো না। এগুলো হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, দয়া করে কেউ পাকামি করবেন না। আপনাদের যদি আলাদা গ্রুপবাজি করার ইচ্ছা থাকে, আমাদের মামলাটা ফাইল করতে দিন, সিনিয়র অ্যাডভোকেটকে দিয়ে আমাদের হিয়ারিং করাতে দিন, তারপরে আপনারা সেই মামলায় ক্যান ফাইল করে ঢুকুন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের গ্রুপের সাথে আপনাকে যুক্ত হতে হবে না, আপনি ক্যান ফাইল করে ঢুকুন, আপনি আমাদের ফেভারে উকিল দিন, ছোট উকিল দিন, বড় উকিল দিন, কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে পাকামি করে আলাদা কেস ফাইল করবেন না। একবার হেরে গেলে কিন্তু আবার এই এত প্রচেষ্টা সব নষ্ট হয়ে যাবে। সকলকে ধন্যবাদ, আপনাদের শুভবুদ্ধি যেন উদয় হয় এবং আপনারা যেন একতার দিকে থাকেন, না কি বিভেদের দিকে, এটাই আমি আপনাদের কাছ থেকে প্রার্থনা করি। এই অনুরোধ রেখে এই অডিও বার্তাটি শেষ করলাম। ধন্যবাদ।